শোনো না, আজ অনেক দিন তো হলো, এখন তোমাকে কাছে নিতে চাই, কিন্তু তুমি কোনোভাবেই আমাকে সময় দাও না। রোহান মুখ থেকে হাতটা সরিয়ে বলল, ভালো লাগে না এসব, সরো তো। তার মানে তোমার নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে, যার কারণে বিয়ের 4 মাস না হতেই আমাকে এভাবে অ্যাভয়েড করছো। তুমি কি ঘুমোতে দিবে নাকি আমি চলে যাব? তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? দূর। বলেই রোহান অনামিকার কাছ থেকে উঠে চলে আসে। অনামিকা চিন্তা করছে, এটাই কি তাহলে মেয়েদের সংসার? সকালে অনামিকার সোফাটা পরিষ্কার করার সময় অনামিকার চাচি শাশুড়ি এসে বলল, তোমার হাজবেন্ড আসলে কোনো ছেলেই না মা, ওর মেয়েদের প্রতি কোনো অ্যাট্রাকশন নাই। আমি বলতে চাচ্ছি ও কোনোদিনও তোমার ঘনিষ্ঠ হবে না, হতেও পারবে না কোনোদিন। ওর সেই ক্ষমতা নেই, আল্লাহ তারে সেই ক্ষমতা দেন নাই। তোমার শ্বশুর শাশুড়ি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কাজ হয় নাই। অবশেষে এক কামেল কবিরাজ বলেছে ছেলেকে বিয়ে করান, বিয়ে করালেই সব ঠিক হয়ে যাবে। এজন্যই তোমাকে ছেলের জন্য বিয়ে করিয়ে এনেছে মা। অনামিকা কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। আর শোনো বৌমা, সাবধান, আমি যে তোমায় এসব বলেছি তা যেন কেউ টের না পায় মা। এসব বলে প্রিয়া চাচি চলে যায়। অনামিকা দাঁড়ানো থেকে ঠাস করে বসে যায় সোফাতে। সে ভাবছে আরো আগের কথা, যখন বিয়ের 4-5 দিন পরে সে পাশের বাড়ির ননদী যখন বলেছিল, ভাবি রোহান ভাইয়াকে তোমার সাথে থাকে। অনামিকা বেশ অবাক হলো, এই মেয়ে এমন কিছু জিজ্ঞাসা করছে কেন? অনামিকা মিথ্যা করেই বলল, হ্যাঁ থাকে। রোশনি উত্তেজিত হয়ে বলল, থাকে মানে কি বুঝছো তো ভাবি? শুধু এক ঘরে থাকার কথা বলছি না কিন্তু। অনামিকা চুপ করে রইল। এই মেয়ে এত অসভ্য কেন সে বুঝতে পারছে না। এসব বিষয়ে ভাবিরা জিজ্ঞেস করে স্বভাবত, কিন্তু ও তো ননদ হয়, কিভাবে বলছে বেশরমের মতো? বয়সও তো কম। অনামিকাকে চুপ করে থাকতে দেখে রোশনি বলল, হয়েছে, বুঝেছি, থাকে না। আসলে কথা হলো কি জানো ভাবি, তোমার জীবনটা নষ্ট করে ফেলেছে এরা। আমি যতটুকু জানি অনেক সমস্যা ভাইয়ার। ওর মেজ বোন ভাইয়াকে একবার দাওয়াত করে ওদের বাসায় নিয়েছিল, এরপরে ওকে যে রুমে থাকতে দিল ওই রুমে ওর বোনজামাইয়ের মাধ্যমে খারাপ মেয়ে এনে রেখেছিল ওর সাথে থাকার জন্য। সেই মেয়ে নাকি সারা রাত অনেক জোর জবরদস্তি করেছে ভাইয়াকে, কিন্তু কাজ হয়নি। ভাইয়া মেয়েটির গালে চর বসিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। রোশনি যাবার সময় আবারও বলল, সাবধান, চাচি আর ভাইয়া যেন না জানে এই কথা। চাচি কিন্তু বিরাট বদকিসিমের মানুষ। আমি তোমার কাছে বলেছি এই কথা জানলে আমার বাড়িতে নালিশ দিয়ে আমাকে মার খাওয়াবে। আমি তোমার জন্য দোয়া করি ভাবি, আল্লাহ অবশ্যই একটা পথ বের করে দিবে তোমাকে। এসব বলে চুপিসারে রোশনি বের হয়ে যায়। রোশনির কথা শুনে অনামিকা কি বলবে বুঝে উঠতে পারছে না। চুপচাপ মাথায় আলতোভাবে দুহাত চেপে ধরে বসে রইল। খুব মাথা ধরেছে এবং কান্না পাচ্ছে অনামিকার, কারণ তার চাচি আর ননদি দুজনের কারো কথাই মিথ্যা না। রোহানের সাথে ওর বিয়ের পর রোহান তার কাছে আসেনি, জোর করে কাছে যেতে চাইলো একদিন। তখন রোহান আর অনামিকা ঘুমোচ্ছে। অনামিকার বেশ ছোঁয়া পেতে ইচ্ছা করছে। সে রোহানকে জড়িয়ে ধরতেই রোহান ধাক্কা দেয়। অনামিকা রোহানের গায়ে সুড়সুড়ি দিচ্ছে, পায়ের উপর পা তুলে দিচ্ছে। এতেও রোহানের কোনো ফিলিংস হচ্ছে না। সে উল্টো বিরক্ত হয়ে রুম ছেড়েই চলে যায়। অনামিকার মাথায় কিছুই আসছে না, সে নিজের মতো করে ঘুমিয়ে যায়। সেদিন থেকে অনামিকা অনেকভাবে চেয়েও রোহানকে কাছে পায়নি। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সেদিনের পর থেকে রোহান তার মায়ের সাথে থাকতে শুরু করেছে। অনামিকাকে তার শাশুড়ি সেদিন বলল। অনামিকা তার শাশুড়ির দরজায় নক দিতেই তার শাশুড়ি দরজা খুলে দিয়ে বিরক্ত মুখে বলল, কি হলো বৌমা, এত রাতে দরজায় বাড়ি দিচ্ছ কেন? মা, রোহান এখানে কেন? সে কাল থেকে আমার রুমে যাচ্ছে না, রাতেও এখানে কি? বৌমা, ছেলের মন খারাপ যাচ্ছে, এই কদিন সে আমার সাথে থাকুক। তুমি আবার এই কথা তোমার মাকে বলো না। মা, এ কেমন কথা? রোহানকে ডেকে দিন। তখন রোহান এসে বলল, মা কি বলেছে শোনোনি? যাও এখান থেকে, তোমার সাথে আমি থাকতে পারবো না। কেন থাকবে না? আমার কি অপরাধ সেটা তো বলো। মা, আমি বাইরে থেকে ঘুরে আসছি বলে রোহান বের হয়ে যায়। শাশুড়ি দরজা বন্ধ করে দেয়। অনামিকা দরজার সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। সে চলে আসতে চাইতেই ভেতর থেকে শাশুড়ির কথা শুনতে পায়। সে আবার দরজার সামনে লুকিয়ে শুনতে লাগলো। শাশুড়ি কাকে যেন বলছে, ঔষধে তো কোনো কাজ হচ্ছে না, উপাস থেকে কি বললো কে জানে। তারপর আবার শাশুড়ি বলল, একবার যদি শুধু ওটা করে ফেলতে পারতো, বংশের একটা গতি হতো, তবেই বাঁচতাম। কিন্তু সমস্যা হলো ছেলে কোনোভাবেই মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে না। কথাগুলো শুনে অনামিকা এতটুকু বুঝতে পারে রোহানের কোনো সমস্যা তো আছেই। চাচি শাশুড়ি ও ননদের কথা শুনে অনামিকা তা বুঝতে পারে। সে বুঝে গেল আসল বিষয়টা কি। তাই তো বাসর রাতের দিন অনামিকা খাটের উপর বসে আছে বউয়ের সাথে। আজ তার ফুলসজ্জা। এখন অনেক রাত হয়েছে, কিন্তু বর কাছে আসার নামগন্ধও নেই। অনামিকার কেমন কান্না পাচ্ছে আর ভয় ভয় করছে। এরই মধ্যে তার শাশুড়ি এসে বলল, মাগো, রোহানের আজ শরীর খারাপ, ও আমার সাথে থাকবে আজ, তুমি লাইট অফ করে শুয়ে পড়ো। এই কথাটি বলেই শাশুড়ি চলে যায়। অনামিকার গা রাগে কাঁপছে, ইচ্ছা করছে অনেক কিছু বলতে, কিন্তু সে কিছুই বলতে পারে না, চুপ করে রইল। তার রাগ হয় খুব, কিন্তু কার প্রতি রাগ দেখাবে সে? এ বাড়িতে তো তার আপন বলতে কেউ নেই। একবার মনে হয় তার মার কথা, নিজের মাকেই কেমন যেন পরপর মনে হতে থাকে। মা তো তার ইচ্ছাটা বুঝলো না। সে বলেছিল এখন বিয়ে করতে চায় না, জোর করে বিয়ে দিয়ে দিল। তারপর ছেলের সাথে কথা বলতে চাইলো, এটাও হলো না। তারপর সাজসজ্জা নিয়েই শুয়ে পড়লো বিছানার উপরে। সে সকালে অনামিকার শাশুড়ি এসে বলল, মাগো, আজ কাজের বউ আসেনি, মেয়েটার পেট খারাপ, ডায়রিয়া হয়ে গেছে সম্ভবত, তুমি এসো তো একটু মা, রান্নাটা করে নাও। বলে উনি চলে যায়। অনামিকার এই মহিলাকে আর সহ্য হচ্ছে না। এটা কোন ধরনের আচরণ? বিয়ের প্রথম দিন থেকেই তাকে কামলা খাটানো শুরু করে দিয়েছে, একেবারে যেন মগের মূল লোক পেয়েছে। কাজের বুয়া নেই, তার প্রেশার লো, ইচ্ছা করছে শাশুড়িকে মেরে দিতে, কিন্তু এটা কখনোই করা যাবে না। সে ভয়ানক রাগটা চেপে গিয়ে মনে মনে এই মহিলাটাকে একটা গালি দিয়ে বলল, বাটকু শয়তানি। সেদিনের পর
থেকে এভাবেই চলছে অনামিকার জীবন। কি করবে না করবে বুঝতে পারছে না। সে কি সংসারে থাকবে নাকি চলে যাবে ডিভোর্স দিয়ে? অনামিকার ভাবনা ভরা রিয়াক্ট দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, অনামিকার সিদ্ধান্ত কি হবে? সে কি সব মেনে নিবে নাকি নামে মাত্র পুরুষের কাছ থেকে সে দূরে সরে যাবে? সব প্রশ্নের উত্তর জানতে কমেন্ট করুন আমাদের দ্বিতীয় পর্বের জন্য। কমেন্ট পেলে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় সাব্বির ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।